আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দাখিল 2026 ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের ইসলামের ইতিহাস, যেটা নিয়ে সবার অনেক অনেক ভয় যে ভাইয়া ইসলামের ইতিহাস ক্লাস কবে দিবেন, ইসলামের ইতিহাস ক্লাস কেন আসতেছে না। তো তোমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাস আজকে চলে এসেছে। তো তোমরা ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে দেখো, এবং যারা এখনও দাখিলের বন্ধুবান্ধবদেরকে জানাওনি যে আমাদের এই কোর্স তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি, তারা এখনই তোমাদের বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দাও এবং আমাদের যে ক্লাসগুলো সেগুলো শেয়ার করে দাও। তো চলো আমরা দেখে নিই ইসলামের ইতিহাসে কি কি আসবে, কি কি রয়েছে, এবং তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটাও দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা মান বন্টনটা দেখি। আমরা যদি মান বন্টনটা লক্ষ্য করি, দেখি মান বন্টনে একটা পরিবর্তন এসেছে। কি পরিবর্তন এসেছে? আমরা যদি মান বন্টনটা দেখি তাহলে এইখানে তিনটা বিভাগে মান বন্টন করা হয়েছে, তিনটা বিভাগ। আচ্ছা, প্রথম দেখি বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ থাকবে 30টি। এই 30টির মধ্যে 30টি উত্তর দিতে হবে। এটা আগেই ছিল, প্রতিটি প্রশ্নের মান 1, এটা আগের মতনই। তারপরটা দেখি সৃজনশীল প্রশ্ন, মান 50। এইখানে পরিবর্তন এসেছে। সৃজনশীল কিন্তু আগে 70 মার্ক ছিল, আগে কি 70 মার্ক ছিল, পরবর্তীতে এটা কি 50 মার্কে নিয়ে আসা হয়েছে কমিয়ে। তাহলে সৃজনশীল কিভাবে লিখতে হবে? ক বিভাগ থেকে প্রথম অধ্যায়, অর্থাৎ ক বিভাগ, তোমার যে ক বিভাগ রয়েছে, কয়টা বিভাগ থাকবে এখানে? ক, খ, গ, ঘ, 4টা বিভাগ থাকবে। 4টা বিভাগের মধ্যে থেকে ক বিভাগ অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন, খ বিভাগ থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন, এবং গ বিভাগ এখান থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায়, এখান থেকে কয়টি? 2টি, এবং ঘ বিভাগ থেকে অর্থাৎ চতুর্থ অধ্যায়, এখান থেকে 2টি। তাহলে মোট কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টি করে, আচ্ছা 10টি না, 1 2 3 4 5 6 7 8, 8টি প্রশ্ন থাকবে। টোটাল 4টি বিভাগ থেকে 8টি কোশ্চেন থাকবে। এই 8টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 8টি কোশ্চেনের প্রত্যেক বিভাগ থেকে 8টি কোশ্চেন থেকে ন্যূনতম 1টি করে, 2টির মধ্যে একটা অ্যান্সার করতেই হবে। 1টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে তোমাদের কোশ্চেন থাকবে 8টি থেকে 5টি। তাহলে কয়টি বেশি থাকতেছে? 3টি বেশি থাকতেছে। খুব সহজ। আর আমি যে সাজেশন দিব ইনশাল্লাহ, এখান থেকে 100% কমন পাবা। বিগত যে ক্লাসগুলো হয়েছে সেগুলোও কমন পাবে ইনশাল্লাহ। তোমরা, আমি চ্যালেঞ্জ দিয়ে, মানে অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি দাখিল নিয়ে কাজ করতেছি এই বছর। গত বছর আমি আলিম নিয়ে কাজ করেছি, এডুকেটম অনলাইন মাদ্রাসায় আলিম নিয়ে কাজ করেছি, এবং আলিমের প্রায় 4 থেকে 5 হাজার স্টুডেন্টকে ফ্রিতে পড়িয়েছি, এবং আমাদের কিন্তু আলিমের পেইড ব্যাচও চলমান। তো তোমরা জানো সেখানে আমরা আমাদের যে সাজেশন, সেই সাজেশনের আমরা সফলতাও পেয়েছি। সেখানে হিউজ একটা অ্যামাউন্ট কি সাজেশন কমন এসেছে ইনশাল্লাহ। তো তাহলে দেখো, ন্যূনতম কয়টি? মোট 5টি অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10, 5 10 50। তাহলে প্রথমে গেল 30 মার্ক, তারপরে গেল 50 মার্ক। তাহলে কত হলো? 50 60 70 80 মার্ক। তারপরে দেখি তৃতীয় বিভাগ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এই সংক্ষিপ্ত প্রশ্নটা কি? তোমরা যে খ লেখো না সৃজনশীলে খ, এই খ এর প্রশ্নগুলোই হলো সংক্ষিপ্ত প্রশ্ন। ওগুলো আরেকটু ছোট, এই প্রশ্নগুলো আরেকটু ছোট আকারে লিখতে হবে আর কি। আচ্ছা, তাহলে 15টি প্রশ্ন থাকবে। এই 15টির যে কোনো 10টি, হিউজ একটা পরিমাণ প্রশ্ন থাকবে, সেইখান থেকে তোমার মাত্র 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সহজ। প্রতিটি প্রশ্নের মান 2, 5 অর্থাৎ 10 দুগুণা 20, 10 দুগুণা 20। তাহলে 15টি প্রশ্নের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান কত? 2, 10 দুগুণা কত? 20 মার্ক। 10টি অ্যান্সার করলে তোমার 20 মার্ক। 15টি থাকবে, খুব সহজ। 15টির মধ্যে দেখবা কি 12টি 13টি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমাদের সাজেশনটা ফলো করো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা, এই ছিল আমাদের মান বন্টন। আর তোমাদের আজকের যে ক্লাসটা হচ্ছে সেটা হলো প্রথম অধ্যায়ের ক্লাস 1। প্রথম অধ্যায়ের উপর আমি আরেকটা ক্লাস নিব, কারণ একটু লং, ডিউরেশনটা একটু লং হবে, যার কারণে 2টা ক্লাস নিতে হচ্ছে। এইখানে প্রায় তোমার আজকে স্লাইড পড়াবো 60 থেকে 70টা স্লাইড আজকে পড়াবো। তাহলে হিউজ একটা স্লাইড, এই জন্য ভাগে ভাগে নিচ্ছি, যাতে তোমাদের জন্য সহজ হয়, আমার জন্য ক্লাস নিতে সহজ হয় এবং সুন্দর করে পড়াতে পারি। আচ্ছা, তাহলে প্রথম অধ্যায়ে চলে যাই। প্রথম অধ্যায় কি বলেছে? প্রাক ইসলামিক
পটভূমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়া জীবন, প্রাক ইসলামিক পটভূমি অর্থাৎ ইসলামের যে প্রাচীন পটভূমি সেটা নিয়ে আলোচনা করা হবে, এবং প্রাক ইসলামিক পটভূমি আইয়ামে জাহিলিয়া অর্থাৎ জাহিলি যুগ নিয়েও আলোচনা করা হবে। এই ছিল তোমাদের অধ্যায়ের টপিক। এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। প্রথম পরিচ্ছেদে কি, এই অধ্যায়ে কয়টা পরিচ্ছেদ আছে? 3টা পরিচ্ছেদ। দেখো, প্রথম, তৃতীয়, চতুর্থ। দ্বিতীয় পরিচ্ছেদ কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নেই, এই জন্য দ্বিতীয় পরিচ্ছেদ বাদ। তাহলে প্রাক ইসলামী আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমা। তাহলে কি প্রথম পরিচ্ছেদে এই আরব উপদ্বীপের যে ভৌগোলিক অবস্থান, মানচিত্র, এই মানচিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আরবের যে আবহাওয়া, ওয়েদার, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদে কি আলোচনা করা হয়েছে? প্রাচীন সভ্যতা, অর্থাৎ প্রাচীন যে সিভিলাইজেশন রয়েছে, প্রাচীন সভ্যতাসমূহ, মিশরীয়, ব্যাবিলিয়ন, তারপর সুমেরীয় সভ্যতা, এই সভ্যতা নিয়ে তোমার কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। এই যে মেসোপটেমীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, এই সভ্যতাগুলো কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখি চতুর্থ পরিচ্ছেদে তোমাদের জাহিলি যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। অর্থাৎ জাহিলি যুগের যে অবস্থা ছিল, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, নারীদের অবস্থা কেমন ছিল, এইটা নিয়ে টোটাল আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে এই ছিল আজকে তোমাদের ক্লাসের রোডম্যাপ। তাহলে আমরা পরবর্তীতে যাই। প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে প্রাক ইসলামী আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমা। তাহলে আমরা যেহেতু ইসলামের ইতিহাসটা জানবো, ইতিহাস জানার আগে অবশ্যই ইসলামের যে ভৌগোলিক সীমানা, মানচিত্র, পূর্ববর্তী ইসলামী যুগে এটার ম্যাপটা কীরকম ছিল, মানচিত্রটা কীরকম ছিল, সেইটা আমরা আগে জানবো। তারপর আস্তে আস্তে ইতিহাসের গভীরে প্রবেশ করব। আচ্ছা, পবিত্র আরব ভূখণ্ড হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। এই ইসলামের যে সূচনা হয়েছে আরব থেকেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কা বিজয়, মদিনা হিজরত, তারপরে এইভাবেই ইসলামের কি একটা সুদূর প্রসারী কি ঘটে, সম্ভাবনা ঘটে। আস্তে আস্তে রোমান সাম্রাজ্য, তারপরে মিশরীয় যে সাম্রাজ্যগুলো আছে, তারপরে বিভিন্ন সাম্রাজ্য, এভাবে বিস্তৃতি হতে থাকে, ইসলামের বিস্তৃতি হতে থাকে, দিনের দাওয়াত আসতে থাকে। এই দাওয়াতের মাধ্যমে সাহাবীরা ইসলামকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে থাকেন। আচ্ছা, তাহলে ইসলামের প্রাণকেন্দ্র ছিল কি? আরব ভূখণ্ড। যদি আমাদের আসে যে ইসলামের প্রাণকেন্দ্র কাকে বলা হয়, অবশ্যই আরব ভূখণ্ডকে ইসলামের প্রাণকেন্দ্র বলা হয়। ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করলে দেখা যায় যে আরব ভূমি, এই যে আরবীয় যে কন্টিনেন্টটা আছে, আরব উপমহাদেশটা আছে, সেই আরবীয় অঞ্চলটা অর্থাৎ সৌদি আরব অঞ্চলটা, এইটা হলো ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। ইউরোপ একটা মহাদেশ, আফ্রিকা একটা মহাদেশ, ইউরোপ অর্থাৎ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়া, এই 3টা মহাদেশের যে মিলনস্থল আছে, সেই মিলনস্থলে কি এই আরব ভূমির অবস্থান। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। এই যে আরবের যে মাটিটা, এটা কি প্রাচীনতম শিলা বলা হয়। পবিত্র কোরআনে আরবের মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয়। এইটা প্রশ্ন আসতে পারে যে উম্মুল কুরা বলা হয় কাকে? তাহলে এই আরবের যে পবিত্র মক্কা নগরী, এই মক্কা নগরীকে কি বলা হয়? উম্মুল কুরা বলা হয়। এটা কিন্তু কোরআনে, পবিত্র কোরআনে এসেছে উম্মুল কুরা, উম্মুল কুরা বলা হয়, বা আদিনগর বলা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি তো ম্যাপে একটু দেখি তো। এই যে তোমাদের যে সৌদি আরবিয়া, এই সৌদি আরবিয়া ম্যাপ, এইখানে দেখো তোমার এই উপর দিকে দেখো ইরাকের অবস্থান, তারপরে এই পাশে দেখো পূর্বে ইরানের অবস্থান, তারপরে পশ্চিমে দেখো ইজিপ্ট, সুদান, তারপরে দেখো ইথিওপিয়া, অর্থাৎ এশিয়া মহাদেশ, তারপরে তোমার ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এই 3টা মহাদেশের যে মিলনস্থল, এই মিলনস্থলে কি আরবের অবস্থান। এই যে এখানে দেখো যে আমরা পড়েছি যে এশিয়া মহাদেশের অর্থাৎ ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মিলনস্থলে কি এই আরব উপদ্বীপের অবস্থান। দেখো এই 3 পাশে কিন্তু সাগর, এই পাশে দেখো সাগর, এই পাশে কি সাগর, এই যে রেড সি, তারপরে দেখো এই ওমান, এই পাশেও সাগর, এবং এদিকেও অ্যারাবিয়ান সাগর। তাহলে 3 পাশে সাগর, একদিকে ভূখণ্ড। এই যে তোমাদের ইরাক, এই দেখো ইরান, পার্শ্ববর্তী দেশ ইরান, যে ইরান নিয়ে এত সমালোচনা হচ্ছে, যে ইরান কি করতেছে, এই ইরান এখান থেকে
এই কি বলে ইউরোপে, তো ইসরায়েল, এই যে ইসরায়েল, এই ইসরায়েলে ইরান কি করতেছে, মিসাইল মারতেছে, মিসাইল। এই ইরান এখান থেকে ইসরায়েলের দিকে মিসাইল মারতেছে, তারপরে আরব আমিরাতের মধ্যে মিসাইল মারতেছে, তারা আবার ইরানের দিকে মারতেছে। এই হচ্ছে এদের মধ্যে যুদ্ধ বিদ্রোহ চলতেছে এই সাম্প্রতিক, তোমরা জানো। তো এইটা দেখো, এটা কি সৌদি আরবিয়ার একটা ম্যাপ। এখানে তোমার কি 3টা মিলনস্থলে এই সৌদি আরবিয়ার অবস্থান। আচ্ছা, তাহলে আমরা যাই, পরে যাই। প্রাচীনকালে হিজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত তামামা প্রদেশের কাছে আরবা নামক স্থান ছিল। সেই আরবা থেকেই কালক্রমে আরব, সেই আরবা থেকেই। তাহলে কোন শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি? আরবা শব্দের থেকে আরব শব্দের উৎপত্তি, আরবা শব্দ থেকে, আরবা শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি। শব্দটি কিন্তু আরবি শব্দ, এবং আরব এবং আবহার দুইটি শব্দের সামর্থক। আরব এবং আবহার এই দুটি শব্দের সামর্থক শব্দ হলো কি মরুভূমি। মরুভূমি কেন বলা হয়? কারণ এর বিশাল একটা অংশ কি আবহার, মরুভূমি। আরব এবং আবহার এই বিশাল একটা অংশ কি মরুভূমি হওয়াতে একে কি বলা হয়? আবহার বলা হয়। এবং এর সমর্থক শব্দ হলো মরুভূমি। এর সমর্থক শব্দ হলো কি মরুভূমি। হাজার হাজার মাইল জুড়ে বালু আর বালু, মরুভূমি, গাছপালা নেই, উত্তপ্ত বালু, গরম, সে আরবে এই অবস্থান। আরবের ভূমিতে প্রায় বেশিরভাগই মরুভূমি। আচ্ছা, তাহলে প্রাচীন আরবের ভূপ্রকৃতি কেমন সেটা আমরা জানবো। পবিত্র আরব ভূখণ্ডে পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ উপদ্বীপ, সর্ববৃহৎ উপদ্বীপ, সর্ববৃহৎ দ্বীপ বলা হয় কাকে? দ্বীপ বলা হয় যার চারদিকে পানি, মাঝখানে একটা ভূমি, অর্থাৎ যার চারদিকে কি পানি, সেটা হলো দ্বীপ। আর উপদ্বীপটা কি? 3 দিকে পানি, একদিকে স্থল, অর্থাৎ 3 দিকে জলভাগ, একদিকে স্থলভাগ, সেটা হলো কি উপদ্বীপ। আর এইটা কি পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। তাহলে পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ হচ্ছে এই আরব উপদ্বীপ, এই আরব উপদ্বীপ। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে, এশিয়া মহাদেশ থেকে তোমার কি দক্ষিণ পশ্চিম, এশিয়া মহাদেশ থেকে দক্ষিণ পশ্চিমে। দক্ষিণ মানে কি, তোমরা যদি মানচিত্র দেখো, মানচিত্রের নিচ দিকে দক্ষিণ পড়ে এবং পশ্চিমে, এইটা কি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই ভূখণ্ডের 3 দিকে সমুদ্র, ওই যে যেটা বললাম 3 দিকে জলভাগ এবং একদিকে স্থলভাগ। এই যে একদিকে স্থল দ্বারা বেষ্টিত, তাই এই ভূখণ্ডকে জাজিরাতুল আরব বলা হয়। জাজিরাতুল আরব কেন বলা হয়? এটা প্রশ্ন আসতে পারে যে এই আরব উপদ্বীপের 3 দিকে জলবেষ্টিত এবং একদিকে স্থলবেষ্টিত, এজন্য একে কি বলা হয়? জাজিরাতুল আরব বলা হয়। আর এটি বিশ্বের সবচেয়ে বড় কি উপদ্বীপ। এই জাজিরাতুল আরব বিশ্বের সবচেয়ে উপদ্বীপ। এর পূর্ব দিকে পারস্য উপসাগর, এর পূর্ব দিকে কি পারস্য উপসাগর, পূর্ব দিকে, এবং পশ্চিমে লোহিত সাগর। পশ্চিমে আরবের কি পশ্চিমে লোহিত সাগর, এই যে পশ্চিম 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 দিকে লোহিত সাগর। উত্তরে সিরিয়া মরুভূমি, উত্তরে অর্থাৎ উপরের দিকে, উত্তরের দিকে, উপরের দিকে। একটা জিনিস মনে রাখবা, উত্তর মানে উপরে, মানচিত্র সবসময় উপরে উত্তর ধরা হয়। এই উত্তরে কি সিরিয়া মরুভূমি এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর। দক্ষিণ দিকে কি, দক্ষিণ মানে নিচ দিকে, নিচ দিকে, যেমন বাংলাদেশের নিচে কি বঙ্গোপসাগর, পাশে ভারত মহাসাগর না, ওই রকম আরবের নিচ দিকে ভারত মহাসাগর। আমরা একটু মানচিত্রে যদি দেখি, আচ্ছা দেখো, এই যে এইখানে দেখো, এইটা হলো উপর দিক, তাই না, উত্তর দিক। তাহলে কি বলছে, উত্তরে কি অবস্থান? এই যে পারস্য, দেখো উত্তরে সিরিয়া মরুভূমি, উত্তরে কি, আচ্ছা এই ছিল তোমার মানে ম্যাপ, আরবের ম্যাপ। উত্তরে সিরিয়া মরুভূমি, এই যে সিরিয়া, সিরিয়া মরুভূমি। তারপরে তোমার কি বলছে, এই দেখো মিশর, এই দেখো মিশর, ইজিপ্ট, এই জায়গায় অবস্থান। তারপরে তোমার এই ইরানের অবস্থান, এখানে ইরান। কি বলছে, সিরিয়া মরুভূমি এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর, এবং দক্ষিণে ভারত মহাসাগর, এই যে অ্যারাবিয়ান সি, এর পাশেই কি ভারত মহাসাগর, এর পাশেই কি ভারত মহাসাগর। আচ্ছা, তাহলে এই ছিল কি টোটাল মানে আরবের যে অবস্থান, এই আরব উপদ্বীপের অবস্থান, সে অবস্থানটা। আচ্ছা, তাহলে আমরা পরে যাই। আরবের উত্তরাংশে, এই আরবের উত্তরে মানে উপরের দিকে, উত্তর মানে কি সবসময় উপরের দিকে, নুফুদ বা সাদা ও লালচে বালিযুক্ত অঞ্চল, নুফুদ, নুফুদ বলা হয় সাদা বালিযুক্ত অঞ্চল,
মরুভূমি। এর প্রাচীন নাম কি বলা হয়? আল বাদিয়া। এটা হবে আল বাদিয়া, আল বাদিয়া, আরবে বাদিয়া। তাহলে এই উত্তরের নুফুত থেকে দক্ষিণে আল রাব খালি পর্যন্ত বিস্তৃতি লাল বালিপূর্ণ মানে লাল বালি। ওই নুফুদে কি, নুফুদ যে অঞ্চল রয়েছে এখানে লাল বালি দিয়ে ভরা। আর এটাকে বলা হয় আদ-দাহনা বা লাল ভূমি। কি বলা হয়? আদ-দাহনা, উত্তরের। তাহলে নুফুদটা কোথায় অবস্থিত? উত্তরে। সেখানে লাল বালি দ্বারা কি চারদিকে ছড়ানো ছিটানো, লাল বালি দ্বারা পরিবেষ্টিত। আচ্ছা, লাল ভূমি বা দক্ষিণ কি বলা হয় একে? আদ-দাহনা বা লাল ভূমি। দক্ষিণ পূর্ব দিকের বিরাট বক্ররেখা বরাবর 600 মাইলের বেশি বিস্তীর্ণ, 600 মাইলের বেশি বিচ্ছিন্ন। এই পুরনো মানচিত্রে আদ-দাহনা সাধারণত আল রাব আল খালি ফাঁকা অঞ্চল নামে অভিহিত। যাই হোক, এটা একবার পড়লে হবে, এটা এত গুরুত্বপূর্ণ না, এটা দিয়েছি মোটামুটি জানার জন্য, তো এটা 1-2বার পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, পরেরটা দেখি। আয়তন, আরব ভূখণ্ডের আয়তন 10,27,000 বর্গমাইল। আরব ভূখণ্ডের আয়তন কিন্তু অনেক বড়, 10,27,000 বর্গমাইল। 26,58,781 বর্গ কিলোমিটার। তাহলে কত বর্গ কিলোমিটার? 26,58,000 আর 10,27,000 বর্গ মাইল। আর আয়তন এটি ইউরোপের 1/4। ইউরোপের যে 4 ভাগ, সেই 4 ভাগের 1 ভাগ। ইউরোপের 1/4, ইউরোপের 1/4। মার্কিন যুক্তরাষ্ট্রের কি 1/3, 3 ভাগের 1 ভাগ। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা আছে ইউএসএ, এই ইউএসএর 3 ভাগের 1 ভাগ। আর ইউরোপ যেটা, সেই ইউরোপের কি 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এই ছিল কি আরবের আয়তন, আরবের আয়তন। তারপরে দেখি ভৌগোলিক পরিচিতি। ভৌগোলিক পরিচিতির দৃষ্টিকোণ থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়? দেখো, গ্রিক ভূগোলবিদদের মতে এই ভাগগুলো হলো মরু অঞ্চল। আরবের একটা অংশ কি মরু অঞ্চল, আরেকটা অংশ পার্বত্য অঞ্চল, আরেকটা অংশ উর্বর অঞ্চল, যেখানে কি করা হতো? চাষাবাদ করা হতো। একটা জায়গায় চাষাবাদ হতো না, সেখানে শুধু মরুভূমি আর মরুভূমি। আরেকটা অঞ্চল কি পার্বত্য, পাহাড়ি অঞ্চল, শুধু পাহাড় আর পাহাড়। আরেকটা অংশ কি উর্বর অঞ্চল, যেখানে কি করা হতো? চাষাবাদ হতো। উর্বর জমি বলি না আমরা, উর্বর অঞ্চল। মরু অঞ্চল ও পার্বত্য অঞ্চল ব্যতীত আরবের উর্বর তৃণ অঞ্চল হিজাজ, অর্থাৎ মরু অঞ্চল এবং কি বলছে? পার্বত্য অঞ্চল ব্যতীত যে উর্বর অঞ্চলগুলো আছে এগুলো থেকে হিজাজ, নজদ, ইয়ামেন, হাজারমাউত, হিজাজ, ইয়েমেন, নজদ, হাজারমাউত এবং ওমান কিন্তু একটা দেশ, কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। ইসলামের প্রাণকেন্দ্র হিজাজ। তাহলে ইসলামের প্রাণকেন্দ্র কি? হিজাজ ছিল। এই হিজাজ আরব দেশের মধ্যভাগে অবস্থিত। মানে এই হিজাজ অঞ্চলটা আরবের মধ্যে ছিল, আরবের মানচিত্রের মধ্যে অবস্থিত। এবং মক্কা, মদিনা ও তায়েফ এর 3টি প্রধান শহর। এই হিজাজের প্রধান শহর ছিল কি? মক্কা, মদিনা, তায়েফ এর 3টি প্রধান শহর। এই 3টি কি প্রধান শহর। দক্ষিণ আরবে অবস্থিত হাজারমাউত। দক্ষিণ আরব, দক্ষিণ দিকে নিচ দিকে ওমান, ইয়েমেন অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। আরবের মধ্যে ওমান এবং ইয়েমেনের রাজধানী কি? সানা। এই ইয়েমেন এবং ওমান ছিল অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এবং এইটা ব্যবসা বাণিজ্য কৃষিকাজের জন্য এই ওমান এবং ইয়েমেন ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজের জন্য কি ছিল? খুবই উপকারী এলাকা ছিল, খুবই বিখ্যাত ছিল। মানে এখানে ব্যবসা এবং বাণিজ্য হতো, কৃষিকাজ হতো ভালো। উর্বর অঞ্চল ছিল, উর্বর ভূমি বলি না আমরা, এই যে যেমন উর্বর অঞ্চল, মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর ভূমি ছিল। এই ইয়েমেন এবং ওমান ছিল কি উর্বর ভূমি, এখানে চাষাবাদ হতো খুব পরিমাণে, যার কারণে ব্যবসা বাণিজ্য ভালো হতো। আমরা যদি ম্যাপে দেখি, এই দেখো ম্যাপে দেখো এখানে কি কি বলছে আমরা? এই তায়েফ, দেখো এই যে তায়েফ, মক্কা, মদিনা, তায়েফ, মক্কা, মদিনা, এই 3টা কি শহর, প্রধান শহর। এই যে এখানে যে বলেছে, কি বলেছে এখানে দেখো তো, মক্কা, মদিনা, তায়েফ এই 3টি কি প্রধান শহর, হিজাজের প্রধান শহর। তাহলে এখানে প্রধান শহর ছিল। এবং ওমানের অবস্থান কোথায়? দেখো এই ওমানের অবস্থান পূর্ব দিকে এবং ইয়েমেন কি দক্ষিণে। এখানে দক্ষিণ পূর্ব দিকে আর এটা দক্ষিণে ইয়েমেনের অবস্থান। এই যে অঞ্চলটা, এই ইয়েমেন ওমান যে অঞ্চলটা, এই আরবের মধ্যে এই অঞ্চলটা ছিল কি খুবই উর্বর এবং কৃষিকাজ এবং বাণিজ্য খুব বেশি হতো। এখানে কৃষিকাজ এবং বাণিজ্য কি এই ওমেন এবং ইয়েমেনে অনেক বেশি হতো। বুঝতে পারছো? ওমেন এবং ইয়েমেনে কৃষিকাজ এবং বাণিজ্য জন্য খুবই বিখ্যাত ছিল। ওইটাই বলেছে। এই যে হাজারমাউত, দেখো এই যে হাজারমাউত, তারপরে এই যে সানা, ওমানের রাজধানী সানা,
আচ্ছা, তারপরে হলো এই এডেন উপসাগর, এডেন উপসাগর এটা দিয়ে দিছি, এটা প্রাচীন মানচিত্র। তারপরে হলো ইয়েমেনের রাজধানী সানা, ইয়েমেনের রাজধানী এটা ছিল ইয়েমেনের রাজধানী সানা। এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটাকে দেখাইলাম, এই যে অঞ্চলটাকে আমি দেখাইলাম, অর্থাৎ এতটুক যে উর্বর ভূমি, এই উর্বর ভূমিটাই হলো এই যে এইটা হাজার মাউত, ওমান, ইয়েমেনের রাজধানী সানা। এইটা কি ছিল? উর্বর ছিল, খুবই উর্বর ছিল, খুবই কি ছিল? উর্বর ছিল, কৃষিকাজের জন্য বিখ্যাত ছিল। আচ্ছা, এরপরে দেখো ওয়েদার অর্থাৎ আবহাওয়া, আরবের আবহাওয়া কীরকম ছিল? আরব উপদ্বীপটি অত্যন্ত শুষ্ক ও গ্রীষ্মপ্রধান দেশগুলোর মধ্যে খুবই গরম, মরুভূমি, তারপর আবার কি মরুভূমি, খুবই গরম, গ্রীষ্মপ্রধান দেশগুলোর মধ্যে কি অন্যতম। পূর্ব পশ্চিমে সমুদ্র বেষ্টিত হলেও পূর্ব পশ্চিমে, আরবের পূর্বেও সমুদ্র, পশ্চিমেও সমুদ্র এবং দক্ষিণেও সমুদ্র। এই সমুদ্র হলো সেই জলরাশি এখানকার ভূমি সিক্ত করতে পারে না। মানে তিন দিকে তোমার সাগর থাকার পরও এই সাগরের পানি কি করতে পারে না? এই ভূমিটাকে ঠান্ডা রাখতে পারে না। মানে সিক্ত মানে কি বুঝো না? যে এই যে ভূমি, আরবের যে উপদ্বীপটি, এই উপদ্বীপটাকে কি করতে পারে না? ঠান্ডা রাখতে পারে না। মানে গ্রীষ্মপ্রধান দেশগুলোর মধ্যে অন্যতম, মানে খুব গরম থাকে সবসময়। আরবের বালিগুলো যখন তোমার উত্তপ্ত বালুগুলা একেবারে কি বলে সূর্যের আলোর নিচে পড়ে, বালুগুলো মানে গরম হয়ে থাকে, ওইখানে চলাফেরা করা যায় না। এরপর আবার গাছপালা নেই, খুব কষ্টকর। এটাই বলছে যে ভূমিগুলো সিক্ত করতে পারে না, কারণ আরব ভূমি অধিকাংশই আফ্রিকা ও এশিয়ার বিপুল প্রান্তর, বৃষ্টিহীন বিপুল প্রান্তর, এখানে বৃষ্টি খুব কম হয়। ওই যে অংশটা এশিয়ার যে অংশটা এবং আফ্রিকার যে অংশটাতে আরব ভূমিটা পড়েছে, আরব উপদ্বীপটা পড়েছে, এখানে খুব বৃষ্টি খুবই কম হয়, যার কারণে এই ভূমিগুলো কি করতে পারে না? সিক্ত করতে পারে না, ঠান্ডা করতে পারে না। তার আবহাওয়া অনাবৃষ্টির রুক্ষতার প্রাধান্যই বেশি। ইয়েমেনের আধুনিক রাজধানী, ইয়েমেনের যে বর্তমান আধুনিক রাজধানী সানা, এই সানা সমুদ্র হতে 700 ফুট উচ্চ অবস্থিত। এই সানা শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে 700 ফুট যে উচ্চ আছে, উচ্চতায় অবস্থিত, এবং এটি আরবের খুব স্বাস্থ্যকর একটা স্থান এবং সুন্দর একটা স্থান, অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান। এই যে যদি আমরা দেখি সানার অবস্থান কোথায়, এই যে সানা, সানা ইয়েমেনের যে সানা, এই যে সানা, এইটা হলো তোমার টোটাল ম্যাপ, আর এটা হলো এইটুকুর ম্যাপ। সানা, এই সানা যে অঞ্চলটা, এটা 700 মিটার উচ্চে অবস্থিত এবং এটা খুব সুন্দর একটা স্থান। এটা কি খুব সুন্দর স্বাস্থ্যকর স্থান আরবের মধ্যে। আচ্ছা, আরব উপদ্বীপের বৈশিষ্ট্য, এই যে আরব উপদ্বীপ, এর বৈশিষ্ট্যটা কি? আরব উপদ্বীপ একটি বিশাল বিস্তৃত মালভূমি। এটি এই উপদ্বীপের পশ্চিম প্রান্ত অন্যান্য অংশ বা অঞ্চল হতে অনেক উঁচু, অর্থাৎ পশ্চিম অংশ যেটা রয়েছে এটা একটু উঁচু, পশ্চিম অংশটা কি একটু উঁচু। এদেশের ভূখণ্ড পশ্চিম হতে পূর্ব দিকে ক্রমান্বয়ে ঢালু ভূমি দ্বারা গঠিত। আচ্ছা, যদি আমরা ম্যাপটা দেখি, দেখো, অর্থাৎ এই যে পশ্চিম হতে এই পূর্ব দিকে একটু কি ঢালু, এখানে একটু ঢালু অবস্থান, এভাবে কি একটু ঢালু অবস্থান, ঢালু। এই জন্য এটা বলেছে কি পশ্চিম থেকে পূর্ব দিকে এটা কি একটু ঢালু ভূমি দ্বারা গঠিত। এই ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মিলন কেন্দ্র। এই তিনটা মহাদেশ যে এশিয়া, ইউরোপ আবার আফ্রিকা, এই তিনটা মহাদেশের মিলনস্থল কি এই আরব উপদ্বীপটা, যেন সমগ্র বিশ্ব হতে বিচ্ছিন্ন। মানে পুরো মনে হয় যে এটা ওই ইউরোপের সাথেও না, আবার এশিয়ার সাথেও না, আবার কি ইউরোপের সাথেও না, আবার আফ্রিকার সাথেও না, মনে বিচ্ছিন্ন একটা উপমহাদেশের মতো। আরব উপদ্বীপটা কি মানে অন্যরকম একটা মহাদেশের মতো দেখা যায়, যে সবগুলো থেকে আলাদা, সবগুলো থেকে কি আলাদা, এই জন্য এটা বলছে যে বিচ্ছিন্ন। এই ছিল আরব উপদ্বীপের বৈশিষ্ট্য। আরব ভূখণ্ডের 1/3 মরুময়, 1/3 মরু, খালি বালু আর বালু, মরুময়, কোনো গাছপালা নেই, ওই মরুতে উট চলাচল করে। এবং উত্তর ভাগে অর্থাৎ উপরের যে অংশটা আছে নুফুদ মরুভূমি, এবং নুফুদ হতে আরম্ভ করে দক্ষিণ ভাগ পর্যন্ত 600 মাইল এলাকা জুড়ে রয়েছে আরবের বৃহত্তম মরুভূমি আদ-দাহনা। তাহলে আরবের বৃহত্তম মরুভূমিটা কি? আদ-দাহনা। আরবের বৃহত্তম মরুভূমি হলো কি? আদ-দাহনা। আরবের বৃহত্তম মরুভূমি কি? আদ-দাহনা। এই আদ-দাহনাটা কি কতটুকু অবস্থিত? উত্তর ভাগ যে নুফুদ মরুভূমি আছে, ওই নুফুদ ভূমি থেকে শুরু করে এই 600 মাইল এলাকা জুড়ে, অর্থাৎ পূর্ব দিকে আসছে 600 মাইল এলাকা জুড়ে, অর্থাৎ দক্ষিণ ভাগ পর্যন্ত, ওই দক্ষিণ ভাগ পর্যন্ত 600 মাইল এলাকা জুড়ে
অবস্থিত এই কি আদ-দাহনার অবস্থান। আদ-দাহনার অবস্থান 600 মাইল এলাকা জুড়ে, মানে আরবের বৃহত্তম মরুভূমি বলা হয় আদ-দাহনাকে। এ ব্যতীত এই দেশের পশ্চিম দিকে রয়েছে আল হাররা নামক, আর এটি একটি ক্ষুদ্র মরুভূমি। আচ্ছা যাই হোক, এইটা মনে রাখতে হবে যে আদ-দাহনা আরবের সবচেয়ে বড় মরুভূমির নাম কি আদ-দাহনা, এটা মনে রাখলেই হবে। এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। আচ্ছা, আরবের ফসলাদি, আরবের আবহাওয়া পড়লাম, আরবের ভূ অবস্থান পড়লাম, এখন আরবের যে ফসলাদি ও প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটা একটু দেখি। খেজুর আরবের প্রধান খাদ্য। এই যে সাহাবীরা খেজুর খেয়ে থাকতেন, এই খেজুর খেয়ে 2-3 দিন 4 দিন কাটিয়ে দিতেন খালি খেজুর খেয়ে। এটা কিভাবে সম্ভব ছিল? এটা আসলে সম্ভব ছিল। কেন সম্ভব ছিল? কারণ একটা খেজুরের সাইজ এই বিশাল বিশাল বড়, 2টা খেজুর খাইলে, একটা খেজুর খাইলে তোমার পেট ভরে যায়। আর খেজুরে খুব পুষ্টি, খুব বেশি কি প্রোটিন রয়েছে, খেজুরের মধ্যে অনেক প্রোটিন রয়েছে, যার কারণে শুধু খেজুর খেয়েই থাকা যায়। আর এই খেজুর ছিল আরবের কি প্রধান খাদ্য, এই জন্য তারা এটা খেয়ে থাকতে পারতো। খেজুর ছাড়া তাদের জীবন ধারণ করা ছিল কষ্টকর। যেমন আমরা বাঙালিরা বলি না মাছে ভাতে বাঙালি, মাছ ভাত ছাড়া বাঙালির চলে না। বিদেশে যারা প্রবাসে যায় তাদেরও কিন্তু মাছ ভাত লাগে, মাছ ভাত ছাড়া কিন্তু চলে না। যে দেশে যাও তুমি দেখবা এই খাবারের প্রতি একটা টান আছে। এইরকম এই আরবের যারা রয়েছে এদের কিন্তু খেজুর ছাড়া চলেই না, খেজুর এদের প্রধান খাদ্য। এরা এই খেজুর দিয়ে আতিথেয়তা করে, এরা এই খেজুর সবসময় খায়। মানে ধরো যে মাছে ভাতে যেমন বাঙালি আমরা, ওরা এরকম খেজুরে আরবি। আচ্ছা, এই খেজুর গাছ আরব দেশে বৃক্ষরানী হিসেবে, দেখো এই বৃক্ষরানী বলা হয়, আরবের কি রানী বলা হয়? বৃক্ষরানী বলা হয়। তাহলে আরবের বৃক্ষরানী কাকে বলা হয়? খেজুর গাছকে আরবের বৃক্ষরানী বলা হয়। স্থানীয় লোকজন বহুবিধ প্রয়োজন ছাড়া খেজুরের বীজ চূর্ণ করে উটের খাদ্য। এই যে এই খেজুরের যে বীজ যে পাই, এটা কিন্তু আমরা ফেলে দেই, কিন্তু আরবরা এটাকে কি করে? এটাকে চূর্ণ বিচূর্ণ করে এটাকে উটের খাদ্য, উটের খাবার হিসেবে তারা এটা কি করে? ব্যবহার করে। খেজুর গাছের মিষ্টি রস আরব বেদুইনদের অন্যতম পানীয়। খেজুর গাছ থেকে যে রস বের হয় না, আমরা খেজুর গাছের যে রস, এই রসটা আরব বেদুইনরা খায়। অর্থাৎ মটকা আছে না, মটকা, এই মটকায় যে পানি রাখে তারা, এরকম একটা মটকায় করে তারা কি করে? খেজুরের রস সংরক্ষণ করে এবং এটা তারা খায়। প্রত্যেক বেদুইনের স্বপ্ন হলো 2টি কৃষ্ণদ্রব্য, আল আসওয়াদান অর্থাৎ পানি ও খেজুর। প্রত্যেক বেদুইন এই পানি ও খেজুরের স্বপ্ন দেখে, অর্থাৎ এই পানি ও খেজুরের কি করে? তারা স্বপ্ন দেখে। প্রত্যেক বেদুইন কারা? যারা ওই যে চলাফেরা করে, মরুভূমি দিয়ে চলাফেরা করে, তারা এই খেজুর ও পানির কি করে? স্বপ্ন দেখে। হিজাজে প্রচুর পরিমাণে খেজুর উৎপন্ন হয়। তাহলে আরবের কোন জায়গায় সবচেয়ে বেশি খেজুর উৎপন্ন হয়? আরবের হিজাজ অঞ্চলে সব থেকে বেশি খেজুর উৎপন্ন হয়। সব থেকে বেশি খেজুর উৎপন্ন হয় কোথায়? হিজাজে প্রচুর পরিমাণে খেজুর উৎপন্ন হয়। ইয়েমেনেও হয়, কিন্তু সব থেকে বেশি হয় কি? হিজাজে। ওই যে দেখালাম হিজাজ অঞ্চল। আচ্ছা, আরবের প্রাণী বলতে কি খালি আমরা উটই বুঝি? না, উট ছাড়াও আরবের মধ্যে দেখো চিতাবাঘ আছে, হায়না আছে, নেকড়ে, শিয়াল ও গিরগিটি উল্লেখযোগ্য। এগুলা শিকারী পাখির মধ্যে ঈগল কিন্তু আরবে একটা বিখ্যাত শিকারী পাখি ঈগল। বাজ পাখি, পেঁচা, বিশেষভাবে উল্লেখ বাজ পাখি, পেঁচা। উটের সাহায্যে, অর্থাৎ উট কি একটা নিত্য প্রয়োজনীয় বাহন, আরবের নিত্য প্রয়োজনীয় বাহন হিসেবে ব্যবহার হতো এই উট। উটের সাহায্য ছাড়া মরু অঞ্চল কখনই মানুষের বাসযোগ্য হয়ে উঠতে পারতো না। দেখো ওইখানে যদি উট না থেকে অন্য কোনো প্রাণী থাকতো, এই আল্লাহ তাআলা উটকে সৃষ্টি করেছেই এই মরুভূমিতে চলাফেরা করার জন্য, মরুভূমির সাথে যে সে অ্যাডজাস্ট করতে পারে তার নিজেকে। ওইখানে যদি কোনো একটা ঘোড়া যায়, সেই ঘোড়ার তৃষ্ণার্ত হয়ে পড়বে, দেখা যাবে মালিক ঘোড়া নিয়ে বের হয়েছে, ঘোড়ায় তৃষ্ণার্ত হয়ে পড়ছে, তখন মালিককে নিয়ে সে চলতে পারবে না। এই জন্য আল্লাহ এই উটকে মরুভূমির কি করেছে? মরুভূমির সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে, যাতে এটা সবসময় মরুভূমিতে বিচরণ করতে পারে। এই উট ছাড়া মানুষ কখনোই মরুভূমিতে চলাফেরা করতে পারেনি এবং করতে পারে না। এখন তো গাড়ি আছে। উট ছিল যাযাবরদের ধাত্রীসম। ধাত্রীসম কাকে বলে? দেখো যেটা নিয়ে সে সবসময় চলাফেরা করে, সাথে রাখে, ধাত্রীসম বলা হয় সেটাকে। যেমন যাযাবর যারা ছিল, এই যে আরবের যারা যাযাবর গোষ্ঠী ছিল, এই ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী যারা ছিল, গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা নিয়ে যারা থাকতো, এই তারা কি করতো? বিভিন্ন জায়গায় অবস্থান করতো না। তাদের চলাফেরার প্রধান বাহন ছিল এই উট। উট ছাড়া তারা চলতেই পারতো না। উট ছাড়া কি হতো না? তারা চলতেই পারতো না। এই জন্য তাদের
প্রধান ধাত্রীসম বলা হতো। এই উত্তপ্ত মরুভূমিতে উট ছিল আরবদের একমাত্র বাহন, এই জন্য উটকে বলা হতো মরুভূমির জাহাজ। এই মরুভূমির জাহাজ বলা হতো কেন? এই কারণে উটকে বলা হতো মরুভূমির জাহাজ। প্রশ্ন আসতে পারে যে উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়, খ নাম্বারে প্রশ্ন আসতে পারে, তখন তুমি এটা দিয়ে দিবা যে উট ছাড়া মানুষের চলাচল ছিল না এবং উট যাযাবরদের একমাত্র প্রধান বাহন ছিল। আরবদের প্রধান বাহন ছিল উট এবং যাযাবরদের ধাত্রীসম ছিল। উত্তপ্ত মরুভূমিতে উট ছাড়া চলা একেবারেই অসম্ভব ছিল। এইভাবে সুন্দর করে এটাকে গুছিয়ে তুমি খ নাম্বার অ্যান্সার করতে পারবা। যার যত বেশি উট ছিল সে তত বেশি ধনী ছিল। তাহলে আরবে ধনী মানুষ নির্ধারণ করা হতো কিভাবে? যার যত বেশি খেজুর গাছ না, যার যত বেশি তোমার রিয়াল না, তাহলে যার যত বেশি উট, মানে এখন না, এটা আগে আগে কি করা হতো? পূর্ব আরবে এটা ধনী হিসেবে বিবেচনা করা হতো যে যার যত বেশি উট আছে, যার যত বেশি উট আছে, এবং সেই উট দিয়ে কি করতো? এই ব্যবসায়িক কাজে পণ্য আনা নেয়া করতে পারতো এই উটের মাধ্যমে। উট বেদুইনদের জন্য নিত্য সহচর ছিল ও পথের বন্ধু ছিল। উটের মাংস, এই যে উট, এই উটের মাংস তাদের খাদ্য এবং দুগ্ধ ছিল পুষ্টিকর পানীয়। উটের চামড়া দিয়ে তারা তাবু এবং পশম দিয়ে কি করতো? পোশাক তৈরি করতো। উটের মাধ্যমে তারা চলাফেরাও করতো, আবার উটের মাংসও তারা খাইতো, আবার কি করতো? এই উটের দুগ্ধও তারা পান করতো। আবার উটের চামড়া যেটা ছিল, অর্থাৎ এই চামড়া দিয়ে তারা তাবু তৈরি করতো। উটের চামড়া দিয়ে কি করতো? তাবু তৈরি করতো, পোশাক তৈরি করতো, গায়ের পোশাক তৈরি করতো। আচ্ছা, এই ছিল কি আরবের যে প্রাণী। এরপরে যাই আরব জাতি। আরব উপদ্বীপের আদিম অধিবাসীদের সঠিক ঐতিহাসিক তথ্য নিরূপণ করা এখন। আচ্ছা, এখানে যদি বলতে চাই আরব দুই ভাগে বর্ণিত। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা, অর্থাৎ বায়দা ও বাকিয়া। তাহলে আরব জাতি কয়টি ভাগে বিভক্ত? দুইটি ভাগে বিভক্ত, একটি বায়দা ও বাকিয়া, একটি বায়দা ও দ্বিতীয়টি বাকিয়া। কোরআনে শরীফে বর্ণিত প্রাচীন বংশ আস-সামুদ, তামস, জাদিস প্রভৃতি প্রাচীন আরবের গোত্রগুলোর প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এগুলো কি কোরআনে বর্ণিত। পরবর্তী জাতিগুলোর মধ্যে অভ্যুত্থানে প্রাচীন বায়দা গোত্র বিলুপ্ত হয়। তাহলে এই আরব কি ছিল? দুইটা জাতিতে বিভক্ত ছিল, বায়দা ও বাকিয়া। বায়দা এবং বায়দা পরে বিলুপ্ত হয়ে যায়, বাকিয়া রয়ে যায়। বায়দা কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। তাহলে প্রশ্ন আসতে পারে যে আরব জাতি কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তো আরব জাতি প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুইটি ভাগে, বায়দা ও বাকিয়া। আরব জাতি কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুইটি ভাগে, বায়দা ও বাকিয়া। সহজ। তারপরে দেখো বায়দা গোত্রের উত্তরাধিকারী বাকিয়া জাতি বর্তমান আরব ভূখণ্ডের প্রধান অধিবাসী। এই বাকিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত আরবকে দুই ভাগে ভাগ করা যায়, প্রকৃত আরব আরিবা ও আরবিত মুস্তারিবা। আচ্ছা, এটা আর কিছু পড়া, এটা খালি তুমি রিডিং করে নিলেই হবে। এখানে ইম্পর্টেন্ট ওরকম কিছু নেই, রিডিং করে নিলে হবে। আচ্ছা দেখো, খুবই ভেরি ইম্পর্টেন্ট, তৃতীয় পরিচ্ছেদ, এখান থেকে প্রশ্ন আসবে। এই সভ্যতা থেকে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ, এখান থেকে প্রশ্ন একটা থাকবেই, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, সৃজনশীল থাকতে পারে, অথবা তোমার কি এমসিকিউ থাকতে পারে, থাকতেই পারে এখান থেকে। দেখো মিশরীয় সভ্যতা, এই যে দেখো মিশরীয় সভ্যতার একটা ছবি আমি এখানে তোমাদের অ্যাড করে দিয়েছি। নীল নদের পাশে এই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। নীল নদ যে রয়েছে, অর্থাৎ অনেকে যারা মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের হয়তো এটা দেখার সুযোগ হয়েছে, এই মিশরের সভ্যতাটা মানে কীরকম ছিল। নীল নদের পাশেই তাদের অবস্থান ছিল প্রাচীন যুগে। আচ্ছা, এই প্রাচীন মিশরের সভ্যতা পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতার মধ্যে কি ছিল? এই মিশরীয়রা খুব সমৃদ্ধ ছিল, তাদের ধনভাণ্ডার ছিল অনেক বেশি, তারা খুব সমৃদ্ধ। এই সভ্যতার উন্মেষ হয় মিশরের নীল নদের অববাহিকায়। তাহলে মিশরের নীল নদের অববাহিকায় কোন সভ্যতার উন্মেষ ঘটে? মিশরীয় সভ্যতার উন্মেষ ঘটে। সভ্যতার ইতিহাসে মিশরীয়গণ যে অবদান রেখেছে তার সম্ভবত অন্য কেউ রাখে নাই, এমনি এদের অবদান অনেক বেশি। সভ্যতার ইতিহাসে এই মিশরীয়দের অবদান সব থেকে বেশি। আচ্ছা, শিক্ষা সংস্কৃতি, তাহলে এই শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার অগ্রদূত বলা হয় কাকে? মিশরীয় সভ্যতাকে। শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার অগ্রদূত বলা হয় এই মিশরীয় সভ্যতাকে। তাহলে আমরা মিশরীয় সভ্যতার যে ভৌগোলিক অবস্থানটা, এই যে দেখো মিশরীয় সভ্যতা এর ভৌগোলিক অবস্থানটা, এই যে এখানে ইজিপ্ট, দেখো এই যে মিশরীয় সভ্যতা, অর্থাৎ
এই নীল নদের অববাহিকায় কি এই মিশরের সভ্যতাটা গড়ে ওঠে। এই ম্যাপে তোমরা দেখতে পারতেছো এই ছোট অর্থাৎ এই কমলা কালার যে জায়গাটা রয়েছে এইখানে মিশরের সভ্যতাটা কি গড়ে ওঠে। মিশরের ভৌগোলিক অবস্থা, মিশরকে নীল নদের দান বলা হয়। মিশরকে কি বলা হয়? নীল নদের দান। এমসিকিউ আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিশরকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়। মিশরকে নীল নদের দান বলা হয়। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। দেখো এই পাশে এশিয়া, এই পাশে ইউরোপ, এই পাশে আফ্রিকা, এই তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। মানে এই তিনটি মহাদেশের পরিবেষ্টিত মাঝখানে কি মিশর, ইজিপ্ট। এই ইজিপ্টটা কি এই তিনটি মহাদেশের মাঝখানে অবস্থিত, কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এই জন্য বলছে যে তিনটি মহাদেশের পরিবেষ্টিত। এই পরিবেষ্টিত থেকে ভূমধ্য সাগরের উপকূলে বিদ্যমান হয় মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবা এই মিশরের যে অবস্থানটা, এই ভৌগোলিক অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। তিনটা মহাদেশের মাঝখানে হওয়ায় এইটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মিশর কি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে আমরা ভৌগোলিক অবস্থানটা বললাম। তারপরে দেখি, আচ্ছা মিশরীয় গেল, মেসোপটেমীয় সভ্যতা। দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই অল্প। এই যে ক্লাসে যদি মনোযোগ দিয়ে দেখো, আমার সাথে সাথে যদি একটু প্র্যাকটিস করো, পরবর্তীতে যদি এই স্লাইডটা তুমি রিভিশন করো, এখান থেকে তুমি ইনশাল্লাহ সব কিছু কমন পাবে ভাইয়া। সত্যি কথা বলতেছি, এখানে তুমি মনোযোগ দিয়ে দেখো, তুমি দেখবা যে তোমার পড়া লাগবে। এগুলো কিন্তু আমি বই থেকে দিয়েছি, বইয়ের বাহিরে কিন্তু না। তোমার বই পড়া লাগবে না। হ্যাঁ, বই অবশ্যই তুমি রিডিং পড়বা, কিন্তু তোমার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো তুমি হাইলাইট করো নাই, তাই না? ওইটা আমি এই স্লাইডগুলোতে সব আনি নাই, শুধু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হাইলাইট করে দিয়েছি। আচ্ছা, এখান থেকে আবার দাগিয়ে দাগিয়ে দেখাচ্ছি কোনটা বেশি ইম্পর্টেন্ট। মিশরীয় সভ্যতা। দেখো মিশরীয় সভ্যতার সমসাময়িককালে ইরাক অঞ্চলের টাইগ্রিস, দজলা এবং ইউফ্রেটিস। টাইগ্রিস নদী কাকে বলা হয়? টাইগ্রিস, দজলা, ইউফ্রেটিস, ফোরাত। বর্তমান যে ফোরাত নদী এটাকে বলা হয় ইউফ্রেটিস নদী। মধ্যবর্তী ভূমির সময়ে ব্যবধান কয়েকটি নগর সভ্যতার উন্মেষ ঘটে। অর্থাৎ এই টাইগ্রিস নদী এবং ইউফ্রেটিস নদীর বা ফোরাত নদীর তীরাঞ্চলে একটা সভ্যতার উন্মেষ ঘটে। এই সভ্যতাই হলো মেসোপটেমীয় সভ্যতা। এই দেখো মেসোপটেমীয় সভ্যতা, এই যে ইজিপ্টের এই পাশে দেখো মেসোপটেমীয় সভ্যতাটা। তাহলে এটা কি? ইউফ্রেটিস ও দজলা, ট্রাইগ্রিস, ইউফ্রেটিস ও ট্রাইগ্রিস। ট্রাইগ্রিস মানে দজলা, ইউফ্রেটিস মানে ফোরাত। এই নদীর তীরে এই মেসোপটেমীয় যে সভ্যতা, এটার উন্মেষ ঘটে। একত্রে এই সভ্যতার সমূহকে কি বলা হয়? মেসোপটেমীয় সভ্যতা বলা হয়। এই মেসোপটেমীয় সভ্যতার মধ্যে রয়েছে, মেসোপটেমীয়র আবার ভাগ রয়েছে, সুমেরীয় সভ্যতা রয়েছে, ব্যাবিলিয়ন সভ্যতা। এই যে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলন সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, তারপরে আক্কাদীয়, কালিদীয় সভ্যতা, এগুলো কিন্তু এই মেসোপটেমীয় থেকে এসেছে। মেসোপটেমীয়র থেকেই এই সভ্যতাগুলো উন্মেষ ঘটে। এই মিশরীয় সভ্যতার সঙ্গে মেসোপটেমীয় সভ্যতার পার্থক্য এই যে প্রথমটি ছিল নীতি ধর্মভিত্তিক এবং দ্বিতীয়টি আইন শাস্ত্রভিত্তিক। দেখো কি বলছে, মিশরীয় সভ্যতার সঙ্গে মেসোপটেমীয় সভ্যতার যে পার্থক্য, প্রথমটা ছিল ধর্মভিত্তিক, মানে ধর্মভিত্তিক একটা সভ্যতা, এবং পরবর্তীতে যেটা আসছে সেখানে আইন শাস্ত্রের মাধ্যমে সব কিছু চলতো, আইন শাস্ত্রভিত্তিক সভ্যতা। এই ছিল পার্থক্য মিশরীয় সভ্যতা এবং কি মেসোপটেমীয় সভ্যতার মধ্যে, কি এই ছিল পার্থক্য। তাহলে মেসোপটেমীয় সভ্যতা, আচ্ছা এই মেসোপটেমীয় সভ্যতার একটা কি অংশ সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা ছিল মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে প্রাচীন সভ্যতা, এইটারই একটা অংশ। এই মেসোপটেমীয়র কি একটা অংশ এবং এটা কি সবচেয়ে প্রাচীন সভ্যতা। এই সভ্যতার ধারক বাহক ছিল অসেমেটিক সুমেরীয়গণ। তাদের নাম অনুসারে তাদের সভ্যতাকে কি বলা হয়? সুমেরীয় সভ্যতা বলা হয়। এই সুমেরীয়দের নাম অনুসারে তাদেরকে সুমেরীয় সভ্যতা নামকরণ করা হয়। তারা ছিল মূলত টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। অর্থাৎ এই যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী যে সভ্যতাটা, এটাকে বলা হয় কি মেসোপটেমীয় সভ্যতা, অর্থাৎ সুমেরীয় সভ্যতা অবস্থিত। তারা কি করছে? তাদের লিখন পদ্ধতির আবিষ্কার ঘটাইছে এই সুমেরীয় সভ্যতা। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এই দেখো তারা তাদের যে কার্যাবলী, তারা যে কিসের বিকাশ ঘটাইছে, তাদের উদ্ভাবন, এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তারা লিখন পদ্ধতি আবিষ্কার করেছে, আইন কানুন আবিষ্কার করেছে, ধর্মীয় অনুভূতি, ব্যবসা বাণিজ্য এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা তারা কে প্রথম শুরু করে? তাহলে এই যে জ্ঞান বিজ্ঞানের চর্চা, ধর্মীয় আইন, তারপরে লিখন পদ্ধতি, তাহলে প্রশ্ন আসতে পারে যে লিখন পদ্ধতির আবিষ্কার কারা প্রথমে শুরু করে? সুমেরীয়, ব্যাবিলিয়ন, মিশরীয়, কারা? তখন মেসোপটেমীয়, তখন এই সুমেরীয় সভ্যতা। কারা করে? সুমেরীয় সভ্যতা।
আচ্ছা, তো যখন এমসিকিউ সলভ করাবো তখন দেখবে যে খুব সহজ, এমসিকিউ যখন সলভ করাবো তখন খুব সহজ লাগবে। দেখো ব্যাবিলিয়ন, এই ব্যাবিলিয়ন কিন্তু আরেকটা সভ্যতা, এটাও কিন্তু মেসোপটেমিয়ার একটা অংশ, মেসোপটেমিয়ার একটা অংশ। এই যে ব্যাবিলিয়ন সভ্যতা, দেখো সুমেরীয় ব্যাবিলিয়ন পাশাপাশি, আর এটা কি এই মেসোপটেমিয়ার একটা সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতারই কি একটা অংশ বা একটা পার্ট। এই ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে, এই যে ট্রাইগ্রিস ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল, ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর যে মধ্যবর্তী অঞ্চল আছে, এই মধ্যবর্তী অঞ্চলে এই ব্যাবিলিয়ন সভ্যতার অবস্থিত। এটা মেসোপটেমিয়া নামে পরিচিত। এই যে বললাম মেসোপটেমিয়া দক্ষিণ ব্যাবিলন সভ্যতার উন্মেষ ঘটেছিল সুমেরীয় রাজা ডুঙ্গি, এই ডুঙ্গির নাম অনুসারে কি করা হয়, মৃত্যুর পর সুমেরীয় সাম্রাজ্যের পতনের পর ব্যাবিলন সাম্রাজ্যের উদ্ভব ঘটে। আচ্ছা, এটা দরকার নেই, যাই হোক, তাহলে এটা মনে রাখবা যে এই ব্যাবিলন সভ্যতাটাও কি মেসোপটেমিয়া সভ্যতার একটা অংশ, এই মেসোপটেমিয়া সভ্যতার একটা অংশ। এটাও ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত, মানে মধ্যবর্তী স্থানে অবস্থিত। তারপরে দেখো বিশ্ব সভ্যতায় ব্যাবিলিয়নদের অবদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখো ব্যাবিলিয়ন সভ্যতা ছিল নিঃসন্দেহে উন্নত সভ্যতা, এই ব্যাবিলিয়নটা কি ছিল, অনেক উন্নত সভ্যতা ছিল। আধুনিক সভ্যতা প্রাচীনকালে ব্যাবিলিয়ন সভ্যতার কাছে বিশেষভাবে ঋণী। তারা অঙ্কশাস্ত্র, ভালো করে খেয়াল করে এগুলো আসতে পারে, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ব্যাবিলিয়নদের অবদান কিসে কিসে, ভূতত্ত্ববিদ্যা, ইতিহাস, এই যে আজকে ইতিহাস পড়াচ্ছি, এই অবদানটা কাদের, এই ব্যাবিলিয়নদের। এই ব্যাবিলিয়নদের জন্য আমরা আজকে ইতিহাস পড়তে পারতেছি। এই ভূতত্ত্ববিদ এই ভূ নিয়ে আলোচনা করে, ভূ রাজনীতি আলোচনা করে, কারা করেছে, ব্যাবিলিয়নরা করেছে। এই অঙ্কশাস্ত্রের আবিষ্কার কারা ঘটিয়েছে, এই ব্যাবিলিয়নরা ঘটিয়েছে। এই যে জ্যোতির্বিদ্যার যে একটা আবিষ্কার, এই আবিষ্কারটা কারা ঘটিয়েছে, এই উদ্ভাবন কারা ঘটিয়েছে, এই ব্যাবিলিয়ন সাম্রাজ্যের যারা অধিবাসী ছিল তারা এটা ঘটিয়েছে। এই চিকিৎসাবিদ্যার যে উদ্ভাবন, এইটাও কিন্তু এই ব্যাবিলিয়নরা ঘটিয়েছে। তাহলে এদের অনেক অবদান, এদের সভ্যতায় কি অনেক অবদান। এই ব্যাকরণ, আমরা ব্যাকরণ পড়তেছি, বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, এই ব্যাকরণের উদ্ভাবনও কিন্তু ব্যাবিলিয়নদের থেকে এসেছে। দর্শন, এই দর্শন, তাহলে তারা অবশ্যই এই সভ্যতাগুলো কি বিশেষভাবে ঋণী, এই প্রাচীনকালের ব্যাবিলিয়ন সভ্যতার কাছে বিশেষভাবে ঋণী। এই যে আমরা আধুনিক সভ্যতা, এই যে আসলাম, আধুনিক সভ্যতা বলতে আমরা কি বুঝি, নগর রাষ্ট্র বুঝি, তাই না? যে এই যে নগর রাষ্ট্র, সিভিক্সে আমরা পড়েছি যে আধুনিক সভ্যতা বলতে কি বোঝায়, নগর রাষ্ট্র বোঝায়, তাই না? এই যে নগর রাষ্ট্র, নগর ভিত্তিক রাষ্ট্র, এই রাষ্ট্রগুলা কি এই ব্যাবিলিয়ন সভ্যতার কাছে ঋণী। এই রাষ্ট্রটা কিভাবে আসছে, তারা যদি এই অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ইতিহাস, চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ নিয়ে আলোচনা না করতো, উদ্ভাবন না ঘটাতো, তাহলে কি আমরা এগুলো পাইতাম না। এই তাদের মাধ্যমে এগুলো উদ্ভাবন হয়েছে, সুতরাং তাদের কাছে অবশ্যই আমরা কি ঋণী। অভিধান, এই যে অভিধান সংকলনের যে ভিত্তি, এরাও কিন্তু ব্যাবিলিয়নরা ঘটিয়েছে। তারা মহাকাব্য, ধর্মীয় গীতি, প্রবাদ ইত্যাদি প্রবর্তক ছিল। সভ্যতার ক্ষেত্রে তাদের সমস্ত কর্মকাণ্ড ক্রমে ক্রমে প্রাচ্য, ইউরোপে, বিভিন্ন মহাদেশে ছড়িয়ে গিয়েছে, এবং তাদের সভ্যতার যে উল্লেখযোগ্য যে অবদান এই ব্যাবিলিয়নরা রেখেছে। আসতে পারে প্রশ্ন যে অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, এই যে এই বিষয়ের অবদানগুলো কোন সভ্যতার, মানে ব্যাবিলিয়নদের অবদান, এগুলোর পিছনে কাদের অবদান, ব্যাবিলিয়নদের অবদান রয়েছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোমান সভ্যতা, এটা কি রোমান সভ্যতা, বিশ্ব সভ্যতায় রোমানদের অবদান অপরিসীম। রোমান সাম্রাজ্য কি, এটা কি অপরিসীম। সভ্যতার ইতিহাসে গ্রিকদের পরেই রোমানদের নাম স্মরণীয়, অর্থাৎ গ্রিক সাম্রাজ্যের পরেই কি রোমান সাম্রাজ্যের অবস্থান। রোমানদের অবদানগুলো দুই ভাগে ভাগ করা যায়। এক হলো কি গ্রিকদের জ্ঞান ভাণ্ডারকে তারা সজীব রাখে, তো গ্রিক সভ্যতা যে চলে গিয়েছে, ওই গ্রিকদের যে জ্ঞান ভাণ্ডার, এই জ্ঞান ভাণ্ডারকে তারা কি করে, সচল রাখে। এবং রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল কি প্রাচীন রোম নগরীকে কেন্দ্র করে। প্রাচীন যে রোম নগরী ছিল, এই রোম নগরীকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের কি উদ্ভাবন ঘটে। আচ্ছা, বর্তমানে ইতালির পশ্চিম দক্ষিণে ভূমধ্যসাগর, ইতালি রয়েছে না, ইতালির পশ্চিমে ভূমধ্যসাগর উপকূলে রোম নগরী অবস্থিত ছিল। রোম নগরী 60টি ডিলার ওপর ছড়িয়েছিল, যে রোম নগরীটা 60টি ডিলার ওপর ছড়িয়েছিল, এই জন্য একে কি বলা হতো, 60টি পর্বতের নগরী। রোমকে কি বলা হতো, 60টি পর্বতের নগরী। তাহলে কি কারণে এই 60টি ডিলার ওপর রোম নগরী অবস্থিত ছিল, এই কারণে একে কি বলা হতো, 60টি ডিলার নগরী। ঐতিহাসিক লিভি বলেন, লোকশ্রুতি অনুসারে নির্বাসিত 2 রাজার রোমুলাস ও, আচ্ছা যাই হোক, রোমুলাসের নাম অনুসারে রোম নগরীর নামকরণ করা হয়।
কার নাম অনুসারে? রোমুলাসের নাম অনুসারে রোম নগরী নামকরণ করা হয়। আচ্ছা, এই দেখো এই বিশাল একটা অংশ, এটা কিন্তু কি রোম সভ্যতা অর্থাৎ রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য, ওয়েস্ট রোমান এম্পায়ার, ইস্ট রোমান এম্পায়ার। ওয়েস্ট ইস্ট, পূর্ব পশ্চিম, এই পশ্চিম দিকে এইটা, পূর্ব দিকে এইটা, দেখো এইটা পুরো একটা রোমান এম্পায়ার ছিল। এই যে ইতালি, বর্তমান ইতালি রোমান এম্পায়ারের মধ্যে পড়ে। সিরিয়া, ইজিপ্ট রোমান এম্পায়ারের মধ্যে পড়ে। মেসিডোনিয়া দেখো, গ্রিস, স্পেন, এই যে লন্ডন, তার মানে এই একটা অংশ, বিশাল একটা অংশ কি রোমান সাম্রাজ্য ছিল। তাহলে রোমান এম্পায়ারটা কি অনেক বড় ছিল, রোমান এম্পায়ারটা কি অনেক বড় ছিল। এইভাবে তারপরে কি হয়, এই যে এই দেখছো পরবর্তীতে এইটা আস্তে আস্তে ভাগ হয়, বিভিন্ন উপমহাদেশ হয়, মহাদেশ হয়, বিভিন্ন সাম্রাজ্য হয় আস্তে আস্তে রোমান সাম্রাজ্য থেকে। আচ্ছা, তাহলে রোমান সাম্রাজ্য বললাম। এই দেখো রোমান সাম্রাজ্যের আরেকটা ম্যাপ আমি তোমাদেরকে দিয়েছি বোঝানোর জন্য। দেখো এখানে তুর্কি আছে, তুর্কি সাম্রাজ্য নিয়ে, তারপরে সুইডেন, দেখো বিভিন্ন দেশের পতাকা আছে। এই যে সৌদি আরবিয়া, তারপরে ইরান আছে, ইরান, ইয়েমেন আছে। এই দেশগুলো নিয়ে দেখো বিশাল রোমান সাম্রাজ্য। এই বিশালটা কি ছিল? রোমান সাম্রাজ্য ছিল। ম্যাপে তোমরা যদি খেয়াল করো পতাকাগুলো মিলিয়ে বের করতে পারবে যে কোনটা রোমান সাম্রাজ্য ছিল, রোমান সাম্রাজ্যের অংশ কতটুকু ছিল। এই পুরাটা জুড়ে কি ছিল? রোমান সাম্রাজ্য ছিল। আচ্ছা, তাহলে সভ্যতা শেষ, সভ্যতা ফিনিশ। আইয়ামে জাহিলিয়ার পরিচয়। আইয়ামে জাহিলিয়া কাকে বলে? খুব সহজ, অন্ধকার যুগ, অর্থাৎ যে যুগে মানুষের কোনো ধর্ম ছিল না। রসুল আসার পূর্ব যুগে মানুষ কোনো ধর্ম মানত না, দেবদেবীর পূজা করত, পাপাচারিতা করত, তারপরে বহুপত্নিক প্রথা চালু ছিল। একটা মহিলা অনেকজন পুরুষকে বিবাহ করতে পারত, অশ্লীলতা ছিল, চাঁদের পূজা করত, তারপরে তারা পশু পাখির পূজা করত, গাছের পূজা করত, মদ খেত, বিভিন্ন যত ধরনের অশ্লীল কর্মকাণ্ড ছিল এবং যত ধরনের খারাপ কাজ ছিল সব কিছুতে তারা কি ছিল? লিপ্ত ছিল। এবং তাদের ধর্মীয় কোনো অনুভূতি ছিল না, তারা ওই পূজা করে বেড়াতো। এইটাকে বলা হয় কি আইয়ামে জাহিলি বা কুসংস্কারের যুগ। বিভিন্ন কুসংস্কার ছিল, ভাগ্যদেবিতা ছিল, তাদের ভাগ্যদেবী ছিল, তারা তীর মেরে ভাগ্য নির্ধারণ করত। এই সব কুসংস্কার কি ছিল? ওই আইয়ামে জাহিলিয়া যুগে ছিল। এই আইয়ামে জাহিলিয়াটা কি ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। আইয়ামে জাহিলিয়াতের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আগমন ঘটে। তো এর অনেকে আইয়ামে জাহিলিয়ার সময়ের কথা জিজ্ঞাসা করে, অর্থাৎ সময়ের কথাও আসতে পারে। তো হযরত আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত দীর্ঘ সময়কে অন্ধকার যুগ বলা যেতে পারে। অপর একদল মনে করেন যে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর, ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত প্রায় 6 শতাব্দী, কয় শতাব্দী? 6 শতাব্দী কালকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া বলা হয় বা অন্ধকার যুগ বলা হয়, অন্ধকার যুগ বলা হয়। তাহলে এইটা ছিল কি আইয়ামে জাহিলিয়ার পরিচয়। এটা খ নম্বরে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখি চতুর্থ পরিচ্ছেদ, জাহিলি যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। এই আইয়ামে জাহিলিয়ার পরিচয় ওই যেটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত আরবে যে কুসংস্কার, অশ্লীলতা এবং মারামারি, হানাহানি, যত ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে তারা করে বেড়াতো কি এই আইয়ামে জাহিলিয়াতের যুগে। বিভিন্ন ধরনের কুসংস্কার ছিল এবং আল্লাহ প্রদত্ত যত ধরনের তাদের আইন ছিল তারা সব বিলুপ্ত করে নিজেদের তৈরি আইন তারা মানত। এই জাহিলি, অন্ধকার, কুসংস্কার, বর্বরতা, অজ্ঞতা, সেই যুগকে কি বলা হতো? আইয়ামে জাহিলিয়া বলা হতো। রিডিং পড়ে নিবা, এটা সহজ। রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা ছিল খুবই বিশৃঙ্খলাপূর্ণ, হতাশাব্যঞ্জক। এখানে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। এই যে বলছিলাম না গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা, ওই আরবে সেই সময় কি হতো? গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা থাকতো। এখানে একটা গোত্র, ওইখানে আরেকটা গোত্র। এই গোত্রের যে প্রধান ছিল সেই প্রধানই হলো কি তাদের প্রেসিডেন্ট। সে যা বলতো এই গোত্রের ব্যক্তিরা কি তাই মানতো। এই জন্য দেখা যায় তো কি একটা গোত্রের সাথে আরেকটা গোত্রের দ্বন্দ্ব। তো এখানে একটা গোত্র, এখানে একটা গোত্র, এই গোত্রের ছাগল এখানে এসে ভুলে ঢুকে গেছে এই ক্ষেতের মধ্যে, তখন কি হইতো? এই গোত্র আর এই গোত্র মানুষের মধ্যে একটা ঝগড়া। এই ঝগড়াটা 30 বছর 40 বছর অনেক
বছর বছর ধরে লেগেই থাকতো এই ঝগড়াটা ওই আরবের সময়। এই গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা থাকার কারণে তাদের কেন্দ্রীয় কোনো শক্তি ছিল না। যেমন আমাদের বাংলাদেশের বিভিন্ন দেশের একটা কেন্দ্রীয় শক্তি আছে, পার্লামেন্ট আছে, প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, পার্লামেন্ট মেম্বার আছে, ওই রকম ছিল না। সেই গোত্রের একজন নেতা ছিল, এই নেতাকে তারা শেখ বলতো। কি বলতো? শেখ বলতো। এই শেখের নির্দেশেই এই যত আইন কানুন নিয়ম সব কিছু এই শেখের নির্দেশেই করা হতো। গোত্র প্রাধান্য লাভ করে সবসময় বিরোধ লেগেই থাকতো এই গোত্র প্রাধান্যের মধ্যে। গোত্রীয় শাসন, এই যেটা বললাম যে বিশৃঙ্খলা, স্থিতিশীল নৈরাজ্য, তারপরে কতিপয় ক্ষুদ্র রাজ্য, সমস্ত আরবের এলাকা স্বাধীন ছিল। গোত্রপতির শাসন ব্যবস্থা, তারপরে এই যে গোত্রপতি শেখ নির্বাচনে তারা কি করতো? শক্তি, সাহস, আর্থিক সচ্ছলতা, অভিজ্ঞতা এবং বয়োজ্যেষ্ঠতা অর্থাৎ বৃদ্ধ দেখে তারা কি করতো? এই গোত্রপতি নির্বাচন করতো। এটা রিডিং করে নিবে, এটা মুখে বলে দিলাম। গোত্রদ্বন্দ্ব, এই যে বললাম যে একটা পালক, ছাগলের পাল থেকে একটা ছাগল গিয়ে আরেক পালে গিয়ে মিলিত হয়ে গিয়েছে, এই কারণে তারা, বা সামান্য ধরো খেতে ঢুকে গিয়েছে, এইটা নিয়ে তারা 30 বছর 40 বছর যুদ্ধ লেগে কলহ, রক্তপাতের সূত্রপাত হতো। কখনো কখনো তা বিভীষিকার আকার ধারণ করতে, যে এই যুদ্ধ তুলতে অভিহিত করা হতো। যেমন আইয়ামুল আরবের দিনগুলোতে একের পর এক যুদ্ধ, কি খুনের বদলা খুন চলেছিল। হারবুল ফুজ্জার নামে একটা যুদ্ধ ছিল, ওইটা ওকাজ মেলাকে কেন্দ্র করে, এইটাও তোমার অনেক দিন ব্যাপী হয়েছে। বাসুসের যুদ্ধ ছিল অন্যতম, যেটা দুইটা গোত্রের মধ্যে হয়, প্রায় 30 মেবি 40 বছর ধরে এটা চলে তাদের মধ্যে, বাসুসের যুদ্ধ। আচ্ছা, এই যে বুয়াসের যুদ্ধ, ফিজারের যুদ্ধ প্রসিদ্ধ রয়েছে। উট ঘোড়াধরকে কেন্দ্র করে পবিত্র মাসের অপমাননা, কুৎস রটনা করে ইত্যাদি ছিল এই সকল যুদ্ধের মূল কারণ। উট ঘোড়াধর কেন্দ্র করে সামান্য কারণে এই যুদ্ধগুলো ঘটতো। তারপরে কবিতা যুদ্ধের ময়দানে রক্ত প্রবাহে মেতে উঠতো, অনেক ক্ষয়ক্ষতি হতো। এবং যুদ্ধ যা গোত্রগুলো ছিল, আউস, খাজরার, কুরাইশ, বনু বকর, বনু তাগলিব, জুবিয়ান, এই আউস খাজরার এরা ছিল কি মদিনার গোত্র, মদিনার এদের অবস্থান ছিল। আচ্ছা, সামাজিক ও নৈতিক অবস্থা। সামাজিক আর নৈতিক অবস্থা কি ছিল? সামাজিক নৈতিক অবস্থা ছিলই না, তারা অনৈতিক যত কর্মকাণ্ড, মদ খেত, তারা বিশৃঙ্খলাপূর্ণ ছিল, লুটতরাজ করত, নারী নিয়ে থাকতো, এই আর কি সামাজিক অবস্থা ছিল। এই যে মদ, নারী, যুদ্ধ বিগ্রহে মত্ত থাকতো, বর্বরতা, মূর্খতা, পূজায় নিমজ্জিত থাকতো, গর্হিত কাজ করতো। এই ছিল আরবের একটা বিশৃঙ্খলপূর্ণ অবস্থা। সহজ, এটা তোমরা রিডিং করে নিবা। কৌলিন্য প্রথা, কৌলিন্য মানে কি? বংশ বিস্তার বা বংশ দেখতো, যে বংশ অনুযায়ী কি করতো? তাদেরকে সম্মান মর্যাদা দিত। এই বংশটা মর্যাদা এত প্রকট ছিল যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা সমাজের সর্বত্র বিরাজমান ছিল। বংশ মর্যাদা, কৌলিন্য প্রথা সংরক্ষণের জন্য কখনো কখনো রক্তক্ষয়ী যুদ্ধ হতো। এই যে বংশ নিয়ে, ধরো যে তার বংশের প্রাধান্য অনেক বেশি, তার বংশের প্রাধান্য অনেক কম, এটা নিয়ে সামান্য বিষয় নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর যুদ্ধ লেগেই থাকতো আরবদের মধ্যে। নারীদের অবস্থান, নারীদের কোনো মর্যাদাই ছিল না আরবে। নারীদেরকে বস্তু মনে করা হতো, তাদেরকে ভোগ্য পণ্য মানা করা হতো। নারী জন্মগ্রহণ করলে এটাকে অভিশাপ মনে করা হতো। এবং নারীর পিতা কি করতো? যে নারী জন্মগ্রহণ করতো তার পিতা তাকে অভিশাপ মনে করে তাকে জীবন্ত কবর দিত। কন্যা সন্তানকে কি করতো? জীবন্ত কবর দিত, তাকে অভিশাপ মনে করা হতো। এই যে এইটাই। এবং একজন নারীর সাথে অবাধ মেলামেশা, বহুপত্নিক বিবাহ পদ্ধতি, এবং নারীর যে ওয়ারিশ ছিল, অর্থাৎ তার কোনো হকই থাকতো না, তার যে একটা হক রয়েছে, তার যে একটা অবস্থান রয়েছে, সেটাও ছিল না। এক নারীর বহু স্বামী গ্রহণ প্রথা, ব্যভিচার, স্বামীর অনুমতিক্রমে কিংবা স্বামীর পুত্র সন্তানের আশায় কি করতো? আরেক পুরুষের কাছে যেত। নারীর কোনো কি অধিকার ছিল? গৃহপালিত পশুর মতো তাদের সাথে আচরণ করা হতো। নারীর অবস্থান, এটা নিয়ে আসতে পারে যে জাহিলি যুগে নারীর অবস্থান কেমন ছিল, এটা বর্ণনা করো। জাহিলি যুগে নারীর অবস্থান কেমন ছিল? তুমি সুন্দর করে বর্ণনা করবা যে জাহিলি যুগে নারীরা খুব লাঞ্ছিত হতো, তাদেরকে মানুষ মনে করা হতো না, তাদেরকে ভোগপণ্য হিসেবে ব্যবহার করা হতো, তাদেরকে বস্তু হিসেবে বাজারে কেনাবেচা করা হতো, এবং তাদেরকে মানে অভিশাপ মনে করা হতো, এবং জীবন্ত কবর দেয়া হতো। এগুলো সুন্দর করে সাজিয়ে লিখে ফেলবা। দাস দাসী, দাস দাসীর অবস্থায় ক্রয় বিক্রয়রা অত্যন্ত দুর্বিষহ ছিল। তাদের কোনো মর্যাদাই ছিল না, তাদেরকেও মানুষ মনে করা হতো না, অর্থাৎ পণ্য দ্রব্যের মতো তাদেরকে কেনাবেচা করা হতো দাস দাসীদেরকে। এবং এদের যে একটা অধিকার আছে, ইসলাম যে দাস দাসীদেরকে একটা অধিকার দিয়েছে, তারা এই অধিকারটা দিত না, রাখতো না।
সন্তানের মালিক হতো, কিন্তু তাদের ছেলে সন্তানের মালিক হতো প্রভু, তাদের সাথে ব্যভিচারে লিপ্ত হতো, নির্মম অত্যাচার করতো, যা মন চায় তাই করতো, একটা পণ্যের মতো আচরণ করতো তাদের সাথে। আচ্ছা, জীবন্ত কন্যা সন্তানের অবস্থা, আচ্ছা এটা তো বললামই, ওই যে কবরস্থ করতো, অর্থাৎ দরিদ্রতার ভয়ে, যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার মানে আমার সংসারে দরিদ্রতা আসবে, এটা কুসংস্কার ছিল এবং অভিশাপ মনে করা হতো, সাথে সাথে কবর দিয়ে ফেলা হতো সেই জীবন্ত কন্যা সন্তানকে, লজ্জাজনক মনে করা হতো। এবং এবং যে কি করতে কন্যা সন্তানকে জন্ম দিত তাকে দুর্ভাগা মনে করা হতো। তাহলে চিন্তা করো কি পরিমাণ খারাপ মন মানসিকতা নিয়ে তারা চলতো। ধর্মীয় অবস্থা, এই ধর্মীয় অবস্থায় কি তারা পৌত্তলিকে মানে পূজায় নিমজ্জিত ছিল, তারা জড়বস্তুর পূজা করত, এই জড়বস্তুর পূজা করত। অন্তর আরো বেশ কী করতো, জড়বাদী পৌত্তলিক ছিল, মানে জড়বাদী মানে কি, যে তোমার গাছের পূজা করত, মূর্তির পূজা করতো, এগুলা কি পূজা করতো আর কি। চন্দ্র, সূর্য, তারকা, এমনকি বৃক্ষ, প্রস্তরঘাট, কূপ, গুহাকে পবিত্র মনে করে তারা পূজা করত। তাদের প্রধান দুইটা দেবী ছিল, এই দেবীদের মধ্যে অন্যতম ছিল আল্লাত, আল মানা, আল উজ্জা। তাহলে কি আল্লাত, আল মানা, আল উজ্জা। লাত ছিল তায়েফের অধিবাসীদের দেবী, লাত ছিল কি তায়েফের অধিবাসীদের দেবী। লাত কেমন ছিল, চার কোণা একটা পাথর ছিল, চার কোণা কি একটা পাথর থাকতো, এই কালো পাথরের তৈরি আল মানা, এই কালো পাথরের তৈরি আল মানা, এটাকে ভাগ্যের দেবী বলা হতো। কি বলা হতো, ভাগ্যের দেবী। তাহলে ভাগ্যের দেবী কাকে বলা হতো, এই ভাগ্যের দেবী বলা হতো আল মানাহকে। তাহলে এটা আসতে পারে ভাগ্যের দেবী কাকে বলা হতো, আল মানাহকে ভাগ্যের দেবী বলা হতো। কাকে ভাগ্যের দেবী বলা হতো, আল মানাহকে ভাগ্যের দেবী বলা হতো। এই দেবীর মন্দির ছিল মক্কা ও মদিনার মধ্যবর্তী কুয়ায়েদ স্থান। কুয়ায়েদ নামক স্থানে, কি মক্কা ও মদিনার মধ্যবর্তী কুয়ায়েদ নামক স্থানে এই দেবী রাখা হতো। এই ছিল ধর্মীয় অবস্থা তাদের। কি কাবা ঘিরে 360টি দেবদেবীর মূর্তি ছিল, এবং সবচেয়ে বড় মূর্তি ছিল কোনটি, হোবল। সবচেয়ে বড় কাবা ঘরের মধ্যে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেটার নাম ছিল হোবল। সেটার নাম কি, হোবল। এটা আসতে পারে এমসিকিউতে, এইটা আসতে পারে। অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা চারটা ভাগে ভাগ করা হতো। এই দেখো, কৃষি, ব্যবসায়ী, তারপরে হলো যে সুদি কারবারি, সুদ প্রচণ্ড হারে তারা সুদ দিত, সুদ যদি না দিতে পারতো তারা তাদের থেকে সর্বহারা করে ফেলতো, তাদের সব কিছু তারা নিয়ে আসতো। অর্থাৎ যারা সুদি মহাজন ছিল তারা অত্যাচার করত, তাদের শেষ সম্বলটুকু ছিনিয়ে নিত। কারিগর ছিল মরুবাসী বেদুইন, যারা মরুতে চলাফেরা করত, ব্যবসা করত, অর্থাৎ লুটতরাজও করত। তাদের প্রধান জীবিকা নির্বাহের ছিল লুটতরাজ, যারা মরুবাসী যাযাবর ছিল, বেদুইন ছিল আর কি যারা। কৃষিজীবী, আরবের তায়েফ, ইয়েমেন এবং মদিনা অঞ্চল, ওই যে যেটা বললাম তায়েফ, মদিনা এবং ইয়েমেন, এটা ছিল উর্বর ভূমি, এখানে কৃষিকাজ বেশি হতো। সেই অঞ্চলে ভূমি কৃষির জন্য উপযোগী ছিল, অধিবাসীরা কৃষিকাজ করত। বনু নাজির ও বনু কুরাইজা, দুই গোত্র, ইহুদির গোত্র মদিনার শস্য শ্যামল অঞ্চলে কৃষিকাজের। তাহলে কোন দুইটি গোত্র, বনু নাজির ও বনু কুরাইজা, এই দুইটি গোত্র কৃষিকাজে, ইহুদিদের গোত্র মানে কি করতো, শস্য শ্যামল অঞ্চলে তারা চাষাবাদ করত। এখানে খেজুর, ডুমুর, আঙ্গুর সব কিছুই হতো। এই ব্যবসায়িক আঞ্চলিক বসবাসের ভিত্তিতে আরবকে দুই ভাগে ভাগ করা যায়, শহরবাসী ও বেদুইনবাসী, মরুবাসী বেদুইন। শহরবাসীরা কি সেটা একটু বলি। শহরবাসী যারা ছিল তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত ছিল, তারা বিভিন্ন দেশ থেকে তারা উটের মাধ্যমে তারা বিভিন্ন মালামাল নিয়ে আসা যাওয়া করত, ব্যবসায়িক লেনদেন ছিল তাদের সাথে, ইহুদিদের সাথে তাদের ব্যবসায়িক লেনদেন ছিল। আর মরুবাসী যাযাবর যারা ছিল, বেদুইন যারা ছিল, তাদের প্রধান জীবিকা নির্বাহের প্রধান ছিল কি, লুটতরাজ করা, লুণ্ঠন করা। যারা ওই ব্যবসায়িক উদ্দেশ্যে যাইতো তাদের উপর তারা হামলা চালাতো, লুণ্ঠন করত, লুটতরাজ করত, ছিনিয়ে নিয়ে তারা কি করতো, ওইটা দিয়ে তাদের পেট চালাতো, তাদের জীবিকা নির্বাহের প্রধান এলিমেন্টস ছিল। আচ্ছা, সুদের কারবার, এই দেখো আরবের যে ধনী ব্যক্তিরা ছিল তারা মোটা অঙ্কে সুদ দিত গরিব ব্যক্তিদেরকে। সুদ দেওয়ার পর যখন সুদ নেওয়ার সময় হইতো তখন তাদের কাছ থেকে সুদ চাইতো। সুদ না দিতে পারলে তাদের সর্বশেষ যে সম্বলটুকু থাকতো, অর্থাৎ তাদের ভিটেমাটি, তাদের সন্তান, কন্যা সন্তান, তাদের ছেলে সন্তান, তাদেরকে পর্যন্ত তারা ছিনিয়ে নিয়ে আসতো, দাস হিসেবে ব্যবহার করত, তাদের ভিটেমাটি ছিনিয়ে নিয়ে আসতো। এত খারাপ ছিল। এই যে নিজের স্ত্রী, পুত্র, কন্যা, বিত্ত সম্পদ সুদ ব্যবসায় দখলে চলে যেত। পরবর্তীতে আল্লাহ তাআলা এই সুদটাকে হারাম করে দেয়। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা।
মরুবাসী বেদুইনের জীবিকা নির্বাহ প্রধান লুটতরাজ, যেটা বললাম লুটতরাজ ও পশুপালন করতো, পাশাপাশি কি করতো লুটতরাজ ছিল প্রধান কাজ। এই যে ডাকাতি রাহাজানি এইসব করেই তারা চলতো। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে 2টা টপিক, আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে তোমাদের দিয়েছি। উকাজ মেলাটা কি? প্রাক ইসলামী যুগে আরবের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, যেখানে বিভিন্ন কবিরা একত্রিত হতো, বিভিন্ন সাহিত্য গাথা আলোচনা করা হতো, কবিতা পাঠ করা হতো, দৌড় প্রতিযোগিতা হতো, এবং সেখানে কবিতা নিয়েও কি করা হতো, বীরত্ব গাথা শোনানো হতো। এই যে বাচন শক্তির অধিকারী উকাজ মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতা করতেন। উকাজের বাৎসরিক মেলায় কি হতো, 7টি ঝুলন্ত কবিতা, সাবা মুআল্লাকাত যাকে বলা হয়, সাবা মুআল্লাকাত 7টি ঝুলন্ত কবিতা। সাবা মুআল্লাকাত শব্দের অর্থ কি, 7টি ঝুলন্ত কবিতা বলা হয় তাকে, অর্থাৎ কাবা শরীফের দেয়ালে এটা ঝুলানো থাকতো 7টি ঝুলন্ত কবিতা। এই উকাজ মেলাকে হিস্ট্রি কি বলেছে, একাডেমিক ফ্র্যাঞ্চাইজ, খুব গুরুত্বপূর্ণ, এইটা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। অর্থাৎ একাডেমিক ফ্র্যাঞ্চাইজ কাকে বলা হয়, এই উকাজ মেলাকে একাডেমিক ফ্র্যাঞ্চাইজ বলা হয়, এই উকাজ মেলাকে। আচ্ছা, এই ছিল তোমার ঝুলন্ত কবিতা গীতিকাব্যের। এই 7টি কবিতা রচনা করে আমর ইবনে কুলসুম, লাবিস ইবনে রাবিয়া, আনতার ইবনে সাদ্দা। ইমরুল কায়েস ছিল একজন বিখ্যাত কবি। এই যে তিনি প্রাক ইসলামী যুগে শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন। তার সাবলীল রচনা শৈলী লহরীতে মুগ্ধ হয়ে তাকে আরবের শেক্সপিয়র বলা হয়। আরবের শেক্সপিয়র কাকে বলা হয়, ইমরুল কায়েসকে। তাহলে এইটা আসতে পারে যে আরবের শেক্সপিয়র কাকে বলা হয়, ইমরুল কায়েসকে বলা হয় আরবের শেক্সপিয়র। কবিতার বিষয়বস্তু, কবিতার বিষয়ে বীরত্ব গাথা থাকতো, নারীদের নিয়ে আলোচনা করা হতো, নারীদের শৈলীপনা, তারপরে প্রেম, নারীর সৌন্দর্য, যুদ্ধ বিগ্রহ, এগুলো নিয়ে বীরত্ব গাথা, এগুলো ছিল কি ওই কবিতার প্রধান বিষয়বস্তু। এই যে সুদূর অতীতকালের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ, এই যে প্রাক ইসলামী আরবদের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে। যাই হোক, জাজিরাতুল আরব অর্থাৎ আরব উপদ্বীপ, এই আরব উপদ্বীপকে আমরা কীভাবে বুঝি, এটি একটা ভূখণ্ডের নাম। ভূগোল এ ধরনের আরব উপদ্বীপ বলা হয়। 3 দিকে জল, একদিকে স্থল, এইটা কি জাজিরাতুল আরব, এটাকে বলা হয় জাজিরাতুল আরব। এইটাই বলছে এখানে, তোমরা এটাকে রিডিং করে নিবা, এখান থেকে আসতে পারে। আচ্ছা, এগুলো তো তোমার সংক্ষিপ্ত ও অনুধাবনমূলক প্রশ্ন, জাজিরাতুল আরব কাকে বলে, সহজ। তারপর এটা কি, উম্মুল কোরা বলতে কি বোঝায়, এই যে মূল নগরী, মূল কেন্দ্র, এটাকে বলা হয় কি উম্মুল কোরা। দেখো এখানে আফ্রিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশের মধ্যে মূল নগরী হিসেবে বিবেচনা করা হতো, মিলনস্থলে অবস্থিত ছিল বলে একে কি বলা হতো, উম্মুল কোরা বলা হতো। পৃথিবীর প্রাচীনতম শিলা ছিল, পবিত্র কোরআনে একে উম্মুল কুরা বা আদি নগরী বলে বিবেচনা করা হতো, আদি নগরী বলে তাকে কি করা হয়েছে, বলা হয়েছে, উম্মুল কোরা বলা হয়েছে। এই ছিল উম্মুল কোরা, এটা আসতে পারে। আরব জাজিরাতুল আরব বলা হয়। সর্ববৃহৎ উপদ্বীপ, 3 দিকে স্থলভাগ, একদিকে মানে 3 দিকে জলভাগ, একদিকে স্থলভাগ, এই কারণে মরুপ্রান্তর ছিল, এই সব মিলিয়ে এটাকে কি বলা হতো, জাজিরাতুল আরব। উটকে মরুভূমির জাহাজ বলা হতো কেন, এটা আমি আলোচনা করেছি। উট প্রধান বাহন ছিল এবং এটা মানুষের খাবারের বস্তু ছিল, মানে খাবারের কি ছিল, এলিমেন্টস ছিল। উটের মাংস তারা খেত, উটের দুগ্ধ তারা পান করত, উটের মাধ্যমে চলাফেরা করতো। উটকে মরুভূমির জাহাজ বলা হতো। উট ছিল আরবদের একমাত্র প্রধান বাহন, এই কারণে তাকে কি বলা হতো, মরুভূমির জাহাজ বলা হতো। ব্যবসা বাণিজ্যের একমাত্র যাতায়াতের কি প্রকল্প, বা যাতায়াতের ব্যবসা বাণিজ্য যাতায়াতের কি একমাত্র বাহন হিসেবে বিবেচিত হতো। এগুলো যুদ্ধক্ষেত্রে তারা বিবেচিত হতো। এগুলোই রোমকে 7টি পর্বতের নগরী, ওই 7টি টিলার উপর রোমের অবস্থান, এজন্য রোমকে 7টি টিলার নগরী বলা হতো। এখানে রোম সভ্যতার বিকাশ ঘটেছিল। এগুলাই। মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এগুলো আমি পড়িয়েছি। এই যে মিশরে অর্থনৈতিক সমৃদ্ধ ছিল অনেক, যে ওই যে সাম্রাজ্য সভ্যতাগুলা সমৃদ্ধ হয়েছে কি কারণে, মিশরে এই সমৃদ্ধি, ফসলের প্রাচুর্য, নীল নদের পানির মাধ্যমে তারা কি করতো, চাষাবাদ করতো, কলকারখানা ছিল, ইমারত ছিল, সভ্যতা, মানে সভ্যতার যত উন্নত যত দিকগুলো ছিল এই নীল নদের অববাহিকায় গড়ে উঠেছে এই সভ্যতাগুলো, উন্নত সভ্যতাগুলো। এই কারণে নীল নদের দান বলা হয়, মিশরকে নীল নদের কি বলা হয়, দান বলা হয়। এই যে প্রাচুর্য,
কলকারখানা সব কিছুই মিশরের নীল নদের তীরে গড়ে উঠেছিল। ওই যে জ্ঞান বিজ্ঞান বলেছি, গ্রিকদের কাছে কেন ঋণী? গ্রিকরা জ্ঞান বিজ্ঞানের অনেক বেশি, এবং গ্রিকের মধ্যে কিন্তু কারা ছিল? আলেকজান্ডার ছিল। আলেকজান্ডার কিন্তু গ্রিক সভ্যতার ছিল। আলেকজান্ডার। নারীদের অবস্থা, এটা তোমাদেরকে পড়ালাম। এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো যেগুলো দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো বাড়ির কাজ, এগুলো সবাই করবা। HW সবগুলো করেছি, এগুলো পড়িয়েছি। হারবুল ফুজ্জার, আচ্ছা হারবুল ফুজ্জারটা দেখো, অর্থাৎ যেই মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ সেই মাসে যুদ্ধবিগ্রহ হওয়ার কারণে একে হারবুল ফুজ্জার বলা হয়। কি বলা হয়? হারফুল ফুজ্জার। এটি উকাজ মেলাকে কেন্দ্র করে, এটি কি করা হয়? উকাজ মেলাকে কেন্দ্র করে মনে হয়, হ্যাঁ ওই যে উকাজ মেলার জুয়া খেলাকে কেন্দ্র করে, ঘোড়দৌড় ও কাব্য প্রতিযোগিতাকে উপলক্ষ করে এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। আর এটা কি হয়? হারাম মাসে, যুদ্ধ বিগ্রহ হারাম করা হয় যে মাসে, ওই মাসে হওয়ার কারণে একে কি বলা হয়? হারফুল ফিজ্জার বলা হয়, হারবুল ফুজ্জার বলা হয়। আর এটা সবচেয়ে ভয়াবহ যুদ্ধ ছিল। এই যুদ্ধর ভয়াবহতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো? একটা সংগঠন খুললো। সংগঠন খুলে আরবদের পরামর্শ নিয়ে, আরবের যে গুণীজন ব্যক্তি আছে তাদের পরামর্শ নিয়ে একটা সংগঠন খুললো যুবকদের জন্য। হিলফুল ফুজুল নামক একটা সংগঠন খুঁজে, কি কারণে? এই হারবুল ফুজ্জারের কারণে। পরবর্তীতে কুচিত প্রথা। কুচিত প্রথা ওই যে সুদ, মোটা অঙ্কে সুদ নিত এবং সুদ নেওয়ার পর তাদেরকে সর্বশান্ত করে ছাড়তো, এটা ছিল কুচিত প্রথা। এটা পড়েছি সহজ। রাজনৈতিক অবস্থা তো বলেছি, আইএমএ জাহিলিয়াত, কন্যা সন্তান। তো আজকের মতো এখানেই ক্লাস কমপ্লিট। সামনে আবার দেখা হবে আরেকটি ক্লাসে। তো যে স্লাইডে যেগুলো দিয়েছি এগুলো যদি ভালো করে পড়ো এবং ক্লাসটি ভালো করে দেখো, ইনশাল্লাহ আশা করি এখান থেকে 100% কমন পাবা। এবং MCQর জন্য কিন্তু আমি আলাদা ক্লাস নিব, MCQ পরবর্তীতে তোমাদের আলাদা ক্লাসে করাবো ইনশাল্লাহ। এবং এভাবেই তোমাদের ইতিহাস বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে অধ্যায়ভিত্তিক ক্লাস আসবে ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।